সিকিম এমন এক পাহাড়ি গল্প যার একটা অধ্যায় শেষ না হতে হতে সামনে এসে দাঁড়ায় নতুন আর একটা অধ্যায়, নতুন একটা অভিজ্ঞতা। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার পেলিংয়ে ঘোরার গল্প। ঘুরেছি পবিত্র খেচিপেরি লেক থেকে অরেঞ্জ গার্ডেন হয়ে ইন্ডিয়ার প্রথম গ্লাস কাইওয়াকে। আর আজ সবুজে মোড়া এই সুন্দর পেলিংকে বিদায় জানিয়ে রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। তবে এই জার্নিটাও যে কম সুন্দর তা কিন্তু নয়, কারণ যাওয়ার পথে ঘুরব সাউথ সিকিমের কিছু অপূর্ব জায়গা। নামচি চারধাম থেকে রাভাংলা বুদ্ধা পার্ক। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার সেই এক্সপিরিয়েন্স। নমস্কার বন্ধুরা, আমি শৈতিকা, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। এটা আমার সিকিম ট্যুরের তৃতীয় দিন, আর আজ জার্নি অনেকটা লম্বা, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এলাম আমার হোটেলের ডাইনিং প্লেসে। কারণ ব্রেকফাস্ট করেই পেলিং ছেড়ে বেরিয়ে যাব সুদূর সাউথ সিকিমে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সিকিমে থার্ড দিন। টেকনিক্যালি থার্ড দিন, কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড দিন, কারণ প্রথম দিন শুধু আমাদের আসতেই কেটে গিয়েছিল। তো আজকে আমরা ফাইনালি পেলিংকে বিদায় জানিয়ে যাব গ্যাংটকে। যেতে যেতে বেশ কিছু সাইট সিন করে যাওয়ার প্ল্যান আছে। সাউথ সিকিমে বুদ্ধা পার্ক দেখেও যাওয়ার প্ল্যান আছে, কিন্তু কতটা কি হবে বুঝতে পারছি না, কারণ ওয়েদার খুবই ক্লাউডি। রোদের তো কোনো দেখা নেই, তবে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে, তাই কতটা কি পসিবল হবে জানি না। তো দেখা যাক। এখন মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা রেডি, এবার আমাদের গাড়ি ছাড়বো। আর এরপরেই আমাদের গাড়ি ছেড়ে দিলাম। ওয়েদার মেঘাচ্ছন্ন হলেও সামনের দৃশ্য কিন্তু এক অদ্ভুত মায়া জড়ানো। পেলিং থেকে বেরিয়ে 15 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছালাম আমাদের প্রথম ভিজিটিং পয়েন্টে, সিটকিয়ং টুলু বার্ড পার্ক। এই পার্কটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 100 রুপিস পার হেড। টিকিট কেটে ভেতরে ঢুকে কিছুটা এগোতেই বোঝা যায় আসল সৌন্দর্যটা অপেক্ষা করছে সামনে। পার্কের ভেতরটা অতীব সুন্দর করে সাজানো। এখানে রয়েছে একটি ওয়াক-ইন অ্যাভিয়ারি, যা এই অঞ্চলের প্রাকৃতিক জীবন বৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বকে একসঙ্গে তুলে ধরে। এই সিটকিয়ং টুলু বার্ড পার্ক পশ্চিম সিকিমের পেলিংয়ের একদম কাছে অবস্থিত তুলনামূলকভাবে নতুন একটি সংরক্ষণ ভিত্তিক পর্যটন কেন্দ্র। সিকিমের এক প্রাক্তন মহারাজের নামে নামকরণ করা এই পার্কটি মূলত বিভিন্ন বিরল এবং আকর্ষণীয় প্রজাতির পাখিদের আবাসস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। ধীরে ধীরে চড়াই হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এই পথ পুরোটাই ঢেকে রয়েছে দুপাশের উঁচু উঁচু গাছের ছায়ায়। আর গাছের ঘন পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি মারে সূর্যের আলো। এই রাস্তা ধরে সামনে এগোতেই কানে ভেসে আসে পাখিদের কোলাহল। এই যে সামনে বার্ড পার্ক। তবে তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর আগে সিঁড়ি দিয়ে উঠতে হয় বেশ কিছুটা উপরে। আর উপরে ওঠার পরেই সামনে দেখা যায় দুটো হ্যাঙ্গিং ব্রিজ। চারিদিকে বড় বড় গাছ আর জঙ্গলে ঘেরা এই পার্কটি রাবডেন্সে ধ্বংসাবশেষের কাছে অবস্থিত, যা 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল। তাই এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য, শান্তি এবং ইতিহাসের এক সুন্দর মেলবন্ধন। দুটো ব্রিজ পেরোলেই সিঁড়ি দিয়ে আবার নামতে হয় নিচে। আর নিচে নামলেই সামনে দেখা মেলে চেনা অচেনা নানা প্রজাতির পাখি।
এই পার্ক হলো 200-রও বেশি পাখির বসবাস, যার মধ্যে কিছু প্রজাতি নিজেদের ঘেরা জায়গা পেরিয়ে এমনিই খোলা জায়গায় ঘুরে বেড়ায়। বার্ড স্যাংচুয়ারিতে মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ অনেকগুলো জায়গা এখনো আমাদের ঘোরার আছে। লাকিলি একটু রোদ বেরিয়েছে, তাই এবার বেরিয়ে যাব। সংরক্ষিত প্রকৃতির মাঝে রাখা এই সমস্ত পাখিদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা পরের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ হাতে মাত্র একটা দিন, আর জার্নি করতে হবে অনেকটা লম্বা। বার্ড পার্ক ঘুরে আমরা রওনা দিলাম নামচি চারধামের উদ্দেশ্যে। সামনে প্রায় 60 থেকে 70 কিলোমিটারের পাহাড়ি পথ, আর যেতে হবে ওয়েস্ট সিকিম থেকে সাউথ সিকিমে। তবে এই দীর্ঘ জার্নিতে ক্লান্তি কম আর সৌন্দর্যটাই বেশি। পেলিং ছেড়ে বেরিয়ে সিকিমের ছোট্ট শহর লেকশিপের উপর দিয়ে আমরা এক নতুন রাস্তা ধরলাম। সরু পথ পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে চলেছে, যা আমাদের নিয়ে চলেছে এক অজানা গন্তব্যে। এই রাস্তার যেন নেই কোনো শেষ, শুধু একদিকে আছে গভীর ভ্যালি আর অন্যদিকে সবুজে ঢাকা পাহাড়। আর কান পাতলে কানে আসে বছরের পর বছর ধরে একইভাবে দাঁড়িয়ে থাকা এই সমস্ত গাছেদের একটা নিস্তব্ধ সুর, যা শোনা যায় কিন্তু বোঝা যায় না। প্রায় ঘন্টাখানেক এমন রাস্তা দিয়ে জার্নির পর আমরা সাউথ সিকিমে প্রবেশ করি, আর তারপরেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ক্রমশ ওপরে উঠতে শুরু করে। এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যতই ওপরে উঠতে থাকলাম, প্রকৃতি আমাদের সামনে নিয়ে এলো তার এক একটা নতুন রূপ। প্রতিটা বাঁকের আগেই মনে হলো এর পরের ভিউটা বোধহয় আরো সুন্দর। আর যেমন ভাবা তেমনই দৃশ্য, কোনো ভিউই আমাকে নিরাশ করলো না। এইসব দৃশ্য দেখতে দেখতেই আমরা অনেকটা ওপরে উঠে এলাম, আর এরপর নামচির দিকে যতই এগোতে থাকলাম, পাহাড়ের রূপও তত বদলাতে শুরু করলো। কখনো রাস্তার পাশে দেখা মিলল ছোট ছোট পাহাড়ি গ্রামে, তো আবার কখনো হাওয়ায় উঠতে দেখলাম রাস্তার পাশে সারি দিয়ে লাগানো প্রেয়ার ফ্ল্যাগস। প্রতিটা দৃশ্যই যেন আমার ভ্রমণ ডায়েরিতে যোগ করলো এক একটি নতুন পাতা, যেখানে আছে অচেনা সুন্দরকে নিজের করে নেওয়ার এক নিঃশব্দ স্বীকারোক্তি। ইতিমধ্যে পৌঁছালাম নামচির অনেকটা কাছে। ডেস্টিনেশন কেমন হবে জানি না, তবে এই রোড জার্নি নিজেই একটা এক্সপিরিয়েন্স, নিজেই যেন একটা গন্তব্য। আর এইসব দেখতে দেখতেই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পরে আমরা পৌঁছালাম নামচি চারধামে। নামচি পৌঁছাতেই আমরা দেখলাম বহু গাড়ি এসে দাঁড়িয়েছে পার্কিং লটে। এখন আমরা চারধামে, এখানে দেখবো চারধাম ঘুরে তারপর নেক্সট পয়েন্টে যাব। প্রচুর গাড়ি এসেছে, প্রচুর লোকজন, দেখা যাক কেমন হয়। মনে তো হচ্ছে খুবই সুন্দর হবে। চারধামের এন্ট্রি, এদিকে কিছু চায়ের দোকান আছে, এদিকেও কিছু দোকানপত্র আছে খাওয়া দাওয়ার। এই যে টিকিট কাউন্টার,
আমরা পার্কিং লট পেরিয়ে পৌঁছালাম টিকিট কাউন্টারে। তারপর সেখান থেকে জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠলাম চারধামে। আর ওপরে উঠতেই চোখের সামনে দেখা মিলল সেই সুউচ্চ শিবমূর্তির। চারধামের সামনেই রয়েছে বেশ কিছু স্টেশনারি দোকান আর তার সাথে জুতো খুলে রাখার ব্যবস্থা। সেখানেই একটা শপে জুতো খুলে চারধামের মেন গেটের দিকে হাঁটা দিলাম। জুতো খুলে নিয়েছি, এবার যাব। সামনের ভিউটা একবার দেখুন, কি অসাধারণ, অসাধারণ ফিলিং। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথম যে অনুভূতিটা মনকে ছুঁয়ে গেল তা হলো এক গভীর শান্তি। চারিদিকের পরিবেশে একটা নরম আর পবিত্র নিস্তব্ধতা। মেইন গেটের ভেতরে প্রবেশ করতেই যেন মনে হলো পাহাড়ের কোলে সাজানো রয়েছে এক আধ্যাত্মিক নগরী, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু এক প্রশান্ত আর স্থির পরিবেশ। নামচি চারধাম, যাকে সিদ্ধেশ্বর ধামও বলা হয়। সাউথ সিকিমের শলফক পাহাড়ের ওপরে অবস্থিত একটি অতীব নামকরা তীর্থস্থান, যা 2011 সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। এখন আমি চারধামে, জায়গাটা যে কতটা সুন্দর সেটা বোধহয় শুধু ক্যামেরায় দেখানো বা বলে বোঝানো একটু কঠিন। অসম্ভব সুন্দর জায়গা, বিশাল বড় এরিয়া, চারিদিকে নানা মন্দির আর বিভিন্ন রকমের ফুল ফুটেছে। এতটাই ভালো লাগছে, মানে সেটা বোধহয় আপনাদের ঠিক বোঝাতে পারবো না। এখানে না এলে বোধহয় সেই অনুভূতিটা পাবেন না। অসাধারণ, অসাধারণ। এখানে রয়েছে প্রায় 108 ফুট উঁচু বিশাল শিবমূর্তি। আর ভারতের 4টি পবিত্র ধামের প্রতিরূপ হিসেবে চারিদিকে গড়ে তোলা হয়েছে 4টি মন্দির। পূর্ব দিকে রয়েছে জগন্নাথ ধাম, পশ্চিমে দ্বারকা ধাম, দক্ষিণে রামেশ্বরম আর উত্তরে বদ্রীনাথ। বিশ্বাস করা হয় এই এক জায়গাতেই দর্শনার্থীরা চারধাম দর্শনের আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারেন। মন্দির প্রাঙ্গণের চারপাশে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, যা এই তীর্থক্ষেত্রের মাহাত্ম্য আরো বাড়িয়ে তোলে। প্রাঙ্গণে ছড়িয়ে রয়েছে নানা রকম স্থাপত্যের ছোঁয়া, আর চারপাশ ভরে রয়েছে নানা রঙের জানা অজানা ফুলে। এখানে বিরাজমান অদ্ভুত নিস্তব্ধতা, পবিত্রতা, আধ্যাত্মিকতা, প্রাকৃতিক সৌন্দর্য আর মাঝে মাঝে বয়ে আসা পাহাড়ি দমকা হাওয়া আর কানে ভেসে আসা মন্দিরের ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে জায়গাটা যেমনই মহিমান্বিত তেমনই মোহময়। তাই এই শান্তিকে ছেড়ে যাওয়াটা বড়ই কঠিন। এবার চারধাম থেকে বেরিয়ে যাব পরের লোকেশনে। ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, এতটাই শান্তি এখানে, কিন্তু যেতে তো হবেই। চারধামের মেন গেট থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে গেলেই পাহাড়ের ওপর থেকে চোখে পড়ে নিচে গভীর ভ্যালিতে ছড়িয়ে থাকা এক বিস্তীর্ণ সৌন্দর্য, আর মন ভরে যায় পাহাড়ি হাওয়ায়।
চারধাম ঘুরে আমরা আবার রওনা দিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য বুদ্ধা পার্ক, রাবাংলা। এখান থেকে ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। আর এই পাহাড়ি রাস্তা, এর সম্পর্কে আর কি বা বলবো। বর্ণনা দিতে দিতে আমার শব্দের ঝুলি শেষ হয়ে যায়, কিন্তু এই রাস্তার সৌন্দর্য শেষ হয় না। তাই বোধহয় এই গল্পে যাত্রাপথ একটু বেশিই প্রাধান্য পেয়েছে। আর আমার এই ভিডিও যদি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, এই রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে করতে না হয় ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমার জন্য কিন্তু অনেকটা বড় হেল্প। কিন্তু বেলা যতই গড়াতে লাগলো, আকাশের অবস্থাও খারাপ হতে লাগলো। রোদ ঝলমলে আকাশ বদলে গিয়ে দেখা দিতে শুরু করলো কালো মেঘ। আর খুব অল্প সময়ের মধ্যেই ওয়েদার এতটাই বদলে গেল যে এবার টেনশন হতে শুরু করলো, আদেও বুদ্ধা পার্কে পৌঁছাতে পারবো তো, নাকি মাঝ রাস্তা থেকেই ফিরে যেতে হবে। কারণ তারপর আবার প্রায় 60 কিলোমিটার জার্নি করে আমাদের পৌঁছাতে হবে গ্যাংটক, যেটা আবার সেই ইস্ট সিকিমে। এসব ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছালাম বুদ্ধা পার্কে। আর গাড়ি থেকে নেমে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে ইন্ডিয়ান পর্যটকদের জন্য টিকিট কস্ট 80 রুপিস পার হেড। প্রিমিসেসের ভেতরে ঢুকলেই দেখা যায় সামনেই রয়েছে এক বিশাল বুদ্ধা মূর্তি। এখন আমি বুদ্ধা পার্কে। এটাও ভীষণ সুন্দর জায়গা। পাহাড়ের ওয়েদারও কি অদ্ভুত, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। আজকে সকালে আমরা যখন বেরোলাম তখন মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তারপর যখন চারধামে গিয়ে পৌঁছালাম তখন প্রচন্ড রোদ, গরম লাগছিল। তারপরে আবার এখানে আস্তে আস্তে প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, প্রায় কিছু দেখা যাচ্ছে না। অন্যরকম একটা ওয়েদার। সবই ভালো লাগছে, রোদটাও যেমন ভালো লাগছিল, এটাও অসাধারণ লাগছে। আমার যেন রোদের থেকে এই কুয়াশায় ঘেরা ফগি ওয়েদারটাই বেশি ভালো লাগছে। চারিদিকে মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন, ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন দেখুন আপনারা বুদ্ধা পার্কটা কেমন। এই যে বুদ্ধা পার্ক। দেখুন কি অসম্ভব সুন্দর। ওই যে বুদ্ধাজি বসে আছেন, আর পেছনটা পুরো মেঘে ঢাকা, অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে আবার মেইন পার্কে পৌঁছানোর জন্য সিঁড়ি ভেঙে নামতে হয় নিচে। কিন্তু ভেতরে ঢুকতেই আকাশ এতটাই খারাপ হয়ে গেল যে মনে হলো এক্ষুনি বৃষ্টি আসবে। নিচে নেমে সামনে পার্কের যে পরিবেশ দেখলাম তাতে বাকরুদ্ধ হয়ে গেলাম। সামনে বসে রয়েছেন বিশাল বুদ্ধা মূর্তি। সেই মূর্তিকে ঘিরে সামনে রয়েছে বিশাল বড় একটা পার্ক। পার্কের আবহাওয়া যতটাই শান্তিপূর্ণ আর ততটাই সুন্দর। আর কোথাও অপরিচ্ছন্নতার চিহ্ন মাত্র নেই। এখন আমি বুদ্ধা পার্কে। ফার্স্ট টাইম সিকিম এলাম, তো সিকিম নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল।
ভাবিনি সিকিম এতটা সুন্দর। মানে কাল থেকে যতগুলো জায়গায় ঘুরেছি পেলিংয়ে, প্রতিটা জায়গা আমাকে মুগ্ধ করেছে। জানি না একটা জায়গা এত সুন্দর কিভাবে হতে পারে। এখানকার ওয়েদার, এখানকার সৌন্দর্য সবকিছুই জাস্ট আই এম স্পিচলেস। এখানে ঘুরতে ঘুরতে আমার একটাই কথা মনে হলো, যদি কেউ সত্যিই শান্তি খুঁজতে চায় তাহলে তার বোধহয় একবার হলেও সিকিমে আসা উচিত। সিকিম হয়তো আপনাকে বিশাল কোনো শকিং সিনারি বা অ্যাডভেঞ্চার দেবে না, কিন্তু প্রকৃতির এতটাই কাছে নিয়ে আসবে আর মনকে এতটাই শান্তি দেবে যে তাকে পেছনে ফেলে ঘরে ফেরাটা কঠিন হয়ে যাবে। যাই হোক, পার্কে ঘুরতে ঘুরতে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। তাই আর কিছুক্ষণ টাইম কাটিয়ে জোরে বৃষ্টি নামার আগেই ওপরে উঠে এলাম। কিন্তু পার্ক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই মুহূর্তের মধ্যে শুরু হলো এরকম ঝড় আর শিলাবৃষ্টি। তাই আমাদের দাঁড়াতে হলো বুদ্ধা পার্কের বাইরেই মেন রাস্তার উপরে একটা দোকানে। কিন্তু ঝড় আর বৃষ্টিতে দোকানগুলোর বাইরে জিনিসপত্র প্রায় লন্ডভন্ড হয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে বৃষ্টি একটু কমলে কোনো রকমে আমরা গাড়িতে উঠে গাড়ি ছাড়লাম। গাড়িতে উঠে একটু সামনে এগোতেই দেখি বিশাল গাড়ির লাইন। জানতে পারলাম ঝড়ে সামনের রাস্তায় বিশাল বড় এক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। কখন পুরোপুরি রাস্তা ক্লিয়ার হবে তা ঠিক নেই। তাই গাড়িতে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না। বুদ্ধা পার্কে ঘুরে আমরা ওখানেই একটা রেস্টুরেন্টে স্ন্যাক্স করতে গিয়েছিলাম। স্ন্যাক্স করতে করতে শুরু হলো প্রচন্ড শিলাবৃষ্টি। আমি শিলাবৃষ্টি দেখেছি কিন্তু এরকম কখনো দেখিনি। কোনো রকমে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে না উঠতেই শুনি যে রাস্তার মাঝখানে গাছ পড়ে গেছে, রাস্তা বন্ধ। তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, জানি না এখন কতক্ষণে যেতে পারবো। এখান থেকে আমাদের গ্যাংটক পৌঁছাতে আরো 2.5-3 ঘন্টা মতো সময় লাগবে। কখন রাস্তা ক্লিয়ার হবে, তারপরে আমাদের গাড়ি ছাড়বে, তারপর আমরা যাব, জানি না। তো দেখা যাক। ওয়েদার তো অসাধারণ লাগছে, বাট যে সিচুয়েশনে আমরা এখন পড়েছি জানি না এখান থেকে কখন বেরোতে পারবো। কিছুক্ষণ অপেক্ষার পরে গাড়ি থেকে নিচে নামলাম, দূরে বৃষ্টির পরে অদ্ভুত রূপে সেজে ওঠা এক পাহাড়ি সিনারিকে ক্যাপচার করব বলে। সামনের এই দৃশ্য যেন শিল্পীর রং তুলি দিয়ে ক্যানভাসে আঁকা এক মায়াবী শিল্পকলা। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর অবশেষে আমাদের গাড়ি ছাড়লো। বৃষ্টির পরে এই পাহাড়ি রাস্তা আবারও এক নতুন রূপে ধরা দিয়েছে। দুপাশে সবুজ পাহাড় বৃষ্টিতে যেন আরো সবুজ আর জীবন্ত হয়ে উঠেছে। কখনো বৃষ্টি ভেজে সমতল পাহাড়ি পথ শান্ত আর মসৃণ, তো আবার কখনো ভেঙে যাওয়া পাথুরে রাস্তা বৃষ্টিতে বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
প্রচণ্ড এক শিলাবৃষ্টির পর এমন এক পাহাড়ি রাস্তা দিয়ে এতটা জার্নি করাও ছিল আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। কখন হোটেলে পৌঁছাবো সেই চিন্তা যতই থাকুক না কেন, আমার জন্য এমন এক এক্সপিরিয়েন্সের কাছে সেই চিন্তাটা একেবারেই তুচ্ছ আর মূল্যহীন হয়ে উঠল। সেদিন গ্যাংটকে পৌঁছাতে আমাদের সন্ধ্যা 8:30 বেজে গিয়েছিল। ফাইনালি সারা দিনের যুদ্ধের পর আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। এখন বাজছে রাত 8:30। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই গ্যাংটকের রুমটা কেমন। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ, আয়না, টিভি, ছোট্ট একটা সেন্টার টেবিল, এখানে আরেকটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, আর এইদিকে রয়েছে আমাদের ডাবল বেড। ফল সিলিংও রয়েছে উপরে। ওভারঅল রুমটা বেশ সুন্দর। ফাইনালি আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। প্রচন্ড টায়ার্ড, জ্যাম, শিলাবৃষ্টি সবকিছু পেরিয়ে আস্তে আস্তে আমাদের 8:30 বেজে গেল। আমাদের এই গ্যাংটকের হোটেলটার নাম হোটেল ওক রিচ। আজকে সামনেটা দেখালে আপনারা অন্ধকারে কিছু বুঝতে পারতেন না, তাই দেখাইনি। কাল সকালে পসিবল হলে দেখিয়ে দেব। এই হোটেলটা কিন্তু ম্যালের একদম কাছে। এখান থেকে ম্যাল ওই 2-3 কিলোমিটার, মানে ওই ধরুন এখান থেকে গাড়ি বুক করলে ওই 10 মিনিট মতো লাগবে যেতে। তো যাই হোক, হোটেলটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। চলুন আজকের মতো এখানেই, প্রচন্ড টায়ার্ড, দেখা হবে আবার কাল সকালে। টাটা। এই গ্যাংটকের গল্প নিয়েই আসছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং ট্রাভেল অ্যান্ড টেলস। আর যাওয়ার আগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, ফিরছি শীঘ্রই।